গল্পের শুরুতে আমাদের একটি পরিবারকে দেখানো হচ্ছে যারা হাসি খুশি নিজেদের জীবনযাপন করছিল, কিন্তু তারা জানতো না কিছু সময় পর এমন কিছু হতে চলেছে যা ভাবলেও অনেক ভয় লাগবে। যখন স্বামী আর স্ত্রী তাদের ঘরে গল্প করছিল, তখনই বাইরে থেকে চিল্লানো ও চিৎকারের শব্দ শোনা যাচ্ছিল। তারা যখন বাইরে আসলো, দেখলো তাদের পাড়া প্রতিবেশীরা সব দৌড়াদৌড়ি করছে এবং ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গাড়িতে তারা কোথায় যেন পালাচ্ছে। জেসন প্রতিবেশীর কাছে জিজ্ঞাসা করলো, তোমরা ঘর ছেড়ে কোথায় যাচ্ছ? কিন্তু তারা এত তাড়াহুড়োর মধ্যে ছিল, তারা জেসনের কথার কোনো উত্তর দিল না। তখন তারা দেখলো প্রতিবেশীর ছেলেও তার মাল জিনিস গুছাচ্ছে। তারা বাচ্চাটাকে বলল, তোমরা কোথায় যাচ্ছ? তখন বাচ্চাটি বলল, আমার বাবার একজন বন্ধু সরকারি কর্মকর্তা। সেই কর্মকর্তা তাদেরকে বলেছে যে একটা বিষাক্ত ভাইরাস ছড়িয়ে পড়েছে যা একটা সাধারণ মানুষকে দানবে পরিণত করে দেয়। তখন তারা বলল, আসলে এই বাচ্চাটা কোন ভাইরাসের কথা বলছে? তখন বাচ্চাটার মা বলল, এখন এগুলো বলার সময় নেই, তোমার বউ আর বাচ্চাকে নিয়ে এখনই শহর ছেড়ে চলে যাও। এরপর জেসন কিছু না ভেবেই তার পরিবারকে নিয়ে শহরের বাইরে যেতে থাকলো। কিন্তু রাস্তায় তারা দেখলো যেসব প্রতিবেশী পালিয়ে যাচ্ছিল তারা আবার পুনরায় ফিরে আসছে। এটা তাদের কাছে অনেক অদ্ভুত লাগলো। তারা কিছু দূর গিয়ে গাড়ি থামিয়ে একটু বাইরে বেরিয়ে দেখলো শহর থেকে বেরোনোর যে একমাত্র রাস্তাটা সেটাও বন্ধ রয়েছে। সেখানে লোকজনকে বলা হচ্ছিল শহরে একটা ভয়ানক ভাইরাস ছড়িয়ে পড়েছে, সবাই সবার বাড়ি ফিরে যাও। কিন্তু এখানে জেসনের বিষয়টা অদ্ভুত লাগলো, শহরে ভয়ানক ভাইরাস ছড়িয়ে পড়েছে কিন্তু তাদের আবার বাড়ি ফিরে যেতে বলছে কেন? এছাড়াও তাদেরকে শহর থেকে বের হতে দিচ্ছে না। তখনই তারা দেখলো পাহাড়ের পেছন থেকে দুইটা ফাইটার জেট বের হয়ে তাদের শহরের দিকে যাচ্ছে এবং শহরের ঘরবাড়িগুলোর উপরে তারা বোমা বর্ষণ করছে। এখন তারা ভাবতে থাকলো, তারা যদি পুলিশের কথা মতো তাদের ঘরে ফিরে যেত তাহলে তাদের অবস্থা খুবই ভয়ানক হতো। এরপর ওই ফাইটার প্লেন দুইটি রাস্তায় থাকা লোকজনের দিকে আসতে থাকলো। এখন তারা বুঝে গেছে দেশের সরকার তাদেরকে মারতে চাচ্ছে। সবাই তাদের জীবন বাঁচানোর জন্য এদিক ওদিক দৌড়াতে থাকলো। তখন তারা বুঝে গেল তারা যেখানেই পালিয়ে যাক না কেন ওই ফাইটার প্লেন দুইটা তাদেরকে মেরেই ছাড়বে। তখন তারা পিছনে ফিরে পাহাড়ের উপরে একটি স্কুল দেখলো। তারা ভাবলো পলানোর জন্য ওই জায়গাটাই সেরা হবে। তারা পালাতে থাকলো। ইতিমধ্যে রাস্তায় থাকা লোকজনের উপর বোমা বর্ষণ শুরু হয়ে গেছে। তারা সেই স্কুলে পৌঁছে সেখানে একটি বাংকার দেখতে পায় এবং বোম ফাটার কিছুক্ষণ আগেই তারা বাংকারের ভিতরে প্রবেশ করে এবং বাংকারের দরজা বন্ধ করে দেওয়ার সাথে সাথেই বাইরে বিস্ফোরণ শুরু হয়। তারা বাংকারের ভিতরে থাকার কারণে তাদের প্রাণ বেঁচে গেল। তখন তারা ভাবলো এটা আসলে কি ভাইরাস যার কারণে সরকার পুরো শহরের মানুষকে মারতে বাধ্য হলো। তারা এখন বুঝে গেছে তারা যদি বাঁচতে চায় তাহলে তাদেরকে এই বাংকারের ভিতরেই থাকতে হবে। কিন্তু তারা ভাবতে থাকলো তারা এই বাংকারের ভিতরে কতদিন জীবনযাপন করতে পারবে। তাদের কপাল ভালো ছিল যে বাংকারের ভিতরে অনেকগুলো খাবার ছিল যেটা খেয়ে তারা বেশ কিছুদিন কাটিয়ে দিতে পারবে। কিন্তু জেসনের স্ত্রী অনেক চিন্তিত ছিল, যদি তারা অসুস্থ হয়ে যায় তাহলে তার এই ছোট মেয়েটির কি হবে। কিন্তু এখন এটা ভাবার সময় ছিল না, এখন তাদেরকে বাংকারটি সুরক্ষিত করতে হবে। তারা লোহার শিকল দিয়ে বাংকারের দরজাটা খুব শক্ত করে বন্ধ করলো। তারা সিদ্ধান্ত নিল তাদেরকে এখন এখানেই থেকে জীবনযাপন করতে হবে। কিন্তু মাটির নিচে থেকে জীবনযাপন করা সহজ ছিল না। সেখানে পান করার জন্য ছিল ময়লা পানি। অবসর সময়ে তারা তাস খেলতো। উপরের দুনিয়ার সাথে তাদের কোনো কানেকশন ছিল না। তারা অনেক দিন ধরে মাটির নিচে ছিল। তারা চাইলেও উপরে যেতে পারছিল না। যদি উপরে যেত তাহলে তারা হয়তো মারা যেত। জেসনের মেয়ে জেসনকে বলল, বাবা আমরা কতদিন থাকবো এখানে? কিন্তু জেসনের কাছে এই কথার কোনো উত্তর ছিল না। জেসন উত্তরে বলল, যখন বাইরের ভাইরাস চলে যাবে তখন আমরা বাইরে যাব। এইভাবে দিন যাচ্ছিল, মাস যাচ্ছিল, তারা বাংকারের নিচেই ছিল। তারা এই বাংকারের ভিতরে 300 দিনেরও বেশি সময় ধরে আছে। এদিকে জেসনের মেয়ে তার মার বানানো টেলিস্কোপ দিয়ে বাইরের দুনিয়া দেখে। বাইরে শুধু ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই দেখতে পায় না। তার মনে হচ্ছিল যেন এই পুরো দুনিয়া জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। জেসনের মেয়ে ভাবছিল আমরা দুনিয়াতে একাই বেঁচে আছি। মা তাকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তার কোনো কারণ নেই, কারণ তোমাদের বন্ধুরাও হয়তো আমাদের মতো কোনো জায়গায় লুকিয়ে আছে। এখন রাত হয়ে গেছে, ডিনারের সময় হয়ে গেছে, তাদের কাছে খাবারও খুব অল্প বেঁচে ছিল। তারা ডিনার করার জন্য খাবারের কৌটাগুলো বের করলো, কিন্তু খাবারের কৌটা খোলার পর দেখলো ভিতরে কিছুই নেই। তারপর তার মেয়ে দেখলো বাইরে থেকে কিছু একটা জিনিস ছিদ্র করে খাবারগুলোকে খেয়ে নিয়েছে। তারা অন্যান্য খাবারের কৌটাগুলোকেও চেক করতে থাকলো, দেখলো বেশিরভাগ খাবারই এরকম ছিদ্র করে রাখা হয়েছে। জেসনের স্ত্রী ভেন্টিলেটরের দিকে তাকিয়ে বলল, হয়তো কোনো ইঁদুর এসে এটিকে কেটেছে।
আর যদি এটি ইঁদুর হয় তাহলে একে তাড়াতাড়ি মারতে হবে, নয়তো এরা আমাদের খাবার সব খেয়ে যাবে। এদিকে জেসনের মেয়ে খুব মন খারাপ করে বসেছিল। জেসন গিয়ে তাকে সান্ত্বনা দিল, বলল যে ছোট ছোট কারণে মন খারাপ করার কোনো দরকার নেই। ছোট মেয়েটি যখন তার মায়ের সাথে খেলাধুলা করছিল তখন সে হঠাৎ পিছন থেকে কিছু একটা শব্দ শুনতে পায়। সে পিছনে ফিরে দেখতে পায় যে কে তাদের খাবার চুরি করে খাচ্ছিল। সে তার বাবা মাকে ডাকলো। তার বাবা মা বলল আজকে এই ইঁদুরটাকে যেভাবেই হোক মারতে হবে। জেসন যখন ইঁদুরটিকে মারার জন্য সামনে এগোচ্ছে, ছোট ইঁদুরটি কোনো রকমে পাশ কাটিয়ে তাকে এড়িয়ে পালিয়ে যাচ্ছিল। তখন জেসনের স্ত্রী ইঁদুরটিকে এক কোপ দিয়ে মেরে ফেলে। ইঁদুরটা তখনই মারা যায়। ওরা সবাই ইঁদুরটি মারা যাওয়ার জন্য অনেক খুশি হয়েছিল। কিন্তু অন্যদিকে ইঁদুরটি যে ল্যাম্পটি ফেলে দিয়েছিল সেখান থেকে তাদের খাবার টেবিলে আগুন লেগে যায়। জেসন ল্যাম্পটির আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু ওই ল্যাম্পটি অনেক গরম হয়েছিল, এই কারণে লিভাতে পারল না, যার কারণে পুরো টেবিলে আগুন লেগে গেল। পরে জেসন নল দিয়ে পানি দিয়ে আগুনগুলোকে নিভিয়ে দিল। তারা আগুন তো নিভিয়ে ফেলেছিল, কিন্তু আগুন থেকে তৈরি হওয়া যে ধোঁয়াগুলো ছিল সেইগুলো বাংকারের দরজা থেকে আস্তে আস্তে বাইরে বের হচ্ছিল। তারা ভাবছিল এই ধোঁয়াগুলো যদি মিলিটারির লোকরা দেখে তাহলে হয়তো তারা আর বাঁচবে না। জেসন বলল ভয় পাওয়ার কোনো দরকার নেই, এখন রাত, এই ধোঁয়া কেউ দেখবে না আর কেউ আমাদের এইদিকে আসবে না। তারা সেই রাতে পুরো রাত জেগেছিল। পরের দিন সকালে তারা মনের শান্তির জন্য টেলিস্কোপ দিয়ে বাইরে দেখার চেষ্টা করলো। বাইরে দেখার পর তাদের পার নিচ থেকে মাটি যেন সরে গেল। তারা দেখলো কাল রাতে জ্বলা আগুনের ধোঁয়া পুরো আকাশ জুড়ে আছে এবং ভাবলো মিলিটারির লোকেরা হয়তো তাদের খবর পেয়ে গেছে। তখন জেসন আর তার স্ত্রী তার ছোট মেয়েটিকে বাংকারের ভিতরে রেখে তারা উপরে যেতে চাইলো এবং যাওয়ার সময় তার মেয়েটিকে বলল তুমি নিজেই থাকবে, যত কিছুই হয়ে যাক না কেন উপরে যাবে না। মেয়েটি বলল আচ্ছা ঠিক আছে, আমি যাব না। মেয়ের কাছ থেকে ওয়াদা নেওয়ার পর তারা উপরে গেল। সে ভিতরে একাই ছিল এবং তার বাবা মার জন্য অপেক্ষা করছিল যে তারা কখন আসবে। আর তাদের মেয়ে টেলিস্কোপ দিয়ে বাইরে তাদের উপর নজর রাখছিল। বাচ্চা মেয়েটি টেলিস্কোপ দিয়ে বাইরে দেখছিল, কিন্তু হঠাৎ সে এমন কিছু দেখলো যার কারণে তার চোখ ছানা বড়া হয়ে গেল। সে দেখলো দূর থেকে কিছু কালো ছায়া তাদের দিকেই আসছে। সে তার বাবা মাকে সতর্ক করার জন্য জোরে জোরে চিৎকার করছিল, কিন্তু তারা কিছুই শুনতে পাচ্ছিল না। সে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে বাংকারের বাইরে চলে আসলো, কিন্তু সে বাইরে এসে দেখলো তার বাবা মা সেখানে নেই। সে জোরে জোরে চিৎকার করে তার বাবা মাকে ডাকছে। হঠাৎ কেউ একজন এসে মেয়েটির মুখ চেপে ধরল। সে আর কেউ ছিল না, মেয়েটির মা ছিল। তারা দেখলো দূর থেকে কিছু জঙ্গলের পশু পাখি দৌড়ে তাদের দিকে আসছে, তারা যেন পালানোর চেষ্টা করছে। সবার বিপদের আশঙ্কা হলো এবং তারা দৌড়ে আবার বাংকারের ভেতরে চলে গেল এবং শিকল দিয়ে তারা বাংকারের দরজাটি ভালো করে আটকে দিল। আটকানোর পর তারা নিচে এলো, কিন্তু হঠাৎ তারা বুঝতে পারলো উপরে যেন কারা হাঁটাহাঁটি করছে। উপরে যারা ছিল তারা অনেক সময় ধরে বাংকারের উপরে হাঁটাচলা করছিল। জেসনের পরিবার ভাবছিল তারা নিচে আছে, হয়তো তারা এখনো বুঝতে পারেনি। ভয়ের কারণে জেসনের মেয়ে কান্না করছিল। তখন জেসনের স্ত্রী তার মেয়েকে ঠান্ডা করার চেষ্টা করছিল। তারা বাংকারের নিচে চুপচাপ অবস্থান করেছিল যেন কোনো শব্দ উপরের দিকে না যায়। তারা যদি কোনো শব্দ করে তাদের মৃত্যু অবধারিত। কিন্তু কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। বাচ্চা মেয়েটির হাতে একটি পুতুল ছিল এবং পুতুলের গায়ে একটি দড়ি লাগানো ছিল এবং হঠাৎ সেই দড়িটা পাইপের সাথে আটকে গেল। পাইপের সাথে দড়িটা আটকে যাওয়াতে পুতুল থেকে অনবরত শব্দ বের হচ্ছিল। জেসন পুতুলটিকে ছিঁড়ে পুতুলের ভিতরের যন্ত্রপাতি বের করার চেষ্টা করেছিল এবং যন্ত্রপাতিগুলো বের করে ভেঙে ফেললো। এই পুতুলের শব্দের কারণে উপরের লোকজন তাদের অবস্থান বুঝে যায় এবং বাংকারের দরজায় অনবরত আঘাত করতে থাকে। তারা এমনভাবে আঘাত করছিল মনে হচ্ছিল যেন এখনই দরজা ভেঙে ফেলবে। তারা যা ভাবছিল তাই হলো, উপরের দরজাগুলো ভাঙার চেষ্টা করা হচ্ছে, কিন্তু উপরে যে আছে তার শক্তির কাছে বাংকারের দরজা মনে হচ্ছিল কিছুই না। জেসন দৌড়ে গিয়ে একটি পানির পাইপ ভাঙলো এবং তার স্ত্রীও সাহসের পরিচয় দিল। তার স্ত্রী তার গায়ের ওজন দিয়ে শিকল ধরে ঝুলে থাকলো যেন তারা ভিতরে আসতে না পারে। কিন্তু উপরে যে ছিল তার শক্তি একটু বেশিই ছিল। বাংকারের দরজা তারা উপর থেকে খুলে ফেললো এবং জেসনের স্ত্রী কিছু হলুদ চোখ দেখতে পেল, খুব ভয়ানক। জেসন যে পাইপটি ভেঙেছিল সেই পাইপটি দিয়ে বাইরে যে ছিল তাকে আঘাত করলো এবং পাইপটি দিয়ে বাংকারের দরজাটি ভালো করে আটকে দিল। বাংকারের দরজা পাইপ দিয়ে ভালোভাবে আটকানোর পর তারা আবার নিচে এসে চুপচাপ বসে থাকলো, কিন্তু তাদের মন থেকে এখনো ভয় কাটেনি, কারণ উপরে যে ছিল হয়তো সে তার সঙ্গীদের সাথে নিয়ে ফিরে আসবে। কিছুক্ষণ পর উপর দিয়ে আবার হাঁটাহাঁটির শব্দ পাওয়া গেল, কিন্তু এখন যে শব্দ পাওয়া যাচ্ছে তা আগের থেকে অনেক। মনে হচ্ছিল যেন 40 থেকে 50 জন লোক উপরে হাঁটাহাঁটি করছে এবং তারা বাংকারের দরজা আবার ভাঙার চেষ্টা করছিল।
যার কারণে পুরো বাংকারের ভেতরে যেন ভূমিকম্প হচ্ছিল। অবশেষে উপরে যারা ছিল তারা বাংকারের দরজাটি ভেঙে ফেলল এবং মানুষ আকৃতির কিছু লোক ভিতরে প্রবেশ করলো। তারা দৌড়ে বাংকারের ভেতরে চলে গেল। এদিকে জেসনের স্ত্রী ল্যাম্প দিয়ে দরজার সামনে আগুন লাগিয়ে দেয় যেন তারা ভেতরে আসতে না পারে। তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তাদের কাছে বেরোনোর মতো কোনো রাস্তা ছিল না। হঠাৎ তারা উপরে বেরোনোর জন্য একটা রাস্তা দেখতে পায়। জেসন তার স্ত্রী এবং বাচ্চাকে সেই ফাঁকা জায়গাটা থেকে বাইরে বের করে দেয় এবং পরে জেসন বাইরে বেরোনোর চেষ্টা করে, কিন্তু তার ঘাড়ের কারণে, মাংসপেশির কারণে সে বাইরে বের হতে পারছিল না ফাঁকাটি ছোট হওয়ার কারণে। পরে জেসন এক কথায় বাধ্য হয়ে তার ঘাড় ভেঙে ফেলে এবং বাইরে বের হওয়ার চেষ্টা করে। কিন্তু সে যখন বাইরে বেরিয়ে যাবে হঠাৎ নিচ থেকে তার পা কেউ একজন টেনে ধরে। ফলে সে আর বাইরে বের হতে পারে না। তারা তাকে নিচে টেনে নেয়। জেসন বলল, আমি আর বের হতে পারবো না, তোমরা পালিয়ে যাও। তার স্ত্রী তাকে ছেড়ে যেতে চাইছিল, কিন্তু হঠাৎ বাংকারের ভেতর থেকে চিৎকারের শব্দ শুনে সে এবং তার মেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা শহর থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তারা শহরের শেষ সীমানায় এসে দেখল যে শহরের শেষ সীমানায় বড় দেওয়াল দিয়ে উঁচু করা আছে এবং কিছুক্ষণ পর সে লক্ষ্য করল মিলিটারি হেলিকপ্টার তাদের উপরে উঠছে এবং হেলিকপ্টারের উপরে থাকা লাইটগুলো তাদের উপরে মারছে। তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু হেলিকপ্টারের উপর থেকে জাল ফেলে তাদেরকে আটকে দেয়। তারা জালের ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু পারছিল না। জেসনের স্ত্রী দেখলো সেই সবুজ চোখওয়ালা লোকগুলো তাদের দিকে আসছে। পরে জেসনের স্ত্রী বুঝতে পারলো এই মাস্ক পরা লোকগুলো আর কেউ না, মিলিটারির লোক। সেই লোকগুলো এসে জালের ভিতরে থাকা জেসনের স্ত্রী এবং বাচ্চাকে ইনজেকশন দেওয়ার চেষ্টা করে। মিলিটারির লোকরা ভাবছিল হয়তো তারাও বাকি লোকেদের মতো ভাইরাসে আক্রান্ত, কিন্তু যখন তাকে ইনজেকশন দেওয়া হয় হঠাৎ জেসন সেখানে চলে আসে। এখানে বুঝতে বাকি নেই জেসন ভেতরে থাকা লোকগুলোকে মেরে ফেলেছে। এদিকে জেসনের চেহারাও কিছু অস্বাভাবিক মনে হচ্ছিল। জেসন সেখানে এসে মিলিটারির লোকেদের উপরে আক্রমণ করে দেয়, কিন্তু বেশিক্ষণ আর তাদের মোকাবেলা করতে পারে না। মিলিটারির লোকেরা তার উপরে গুলি চালিয়ে দেয়। জেসন সেখানেই মারা যায়, কিন্তু ততক্ষণে জেসনের স্ত্রী আর বাচ্চা সেখান থেকে পালিয়ে যায়। তারা দৌড়ে গিয়ে একটি গাড়ির ভেতরে লুকিয়ে পড়ে। তখন জেসনের স্ত্রী তার বাচ্চাকে ভেতরে রেখে সে বাইরে যায় তাদের মোকাবেলা করতে, কিন্তু সেও তাদের মোকাবেলা বেশিক্ষণ করতে পারে না। বাচ্চাটি তার বাবা মায়ের এই অবস্থা দেখে বাচ্চাটিও রাগান্বিত হয়ে যায় এবং বাইরের লোকগুলোর উপরে আক্রমণ করে দেয়। এখানে একটা বিষয় এখন বোঝা যাচ্ছে যে এই ভাইরাসটি যাকে আক্রমণ করে যদি তারা অনেক ভয় পেয়ে যায় তখন তাদের ভেতরে জম্বি জেগে ওঠে। এই ভাইরাসে তারা আক্রান্ত সেটা বুঝতে আর বাকি রইল না। এরপর তার বাবাকে তারা বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। সেখান থেকে পালিয়ে তারা দুজনে একটি টানেলের ভেতরে এসে ঢোকে। টানেলের ভেতরে এসে তারা একটি বাচ্চাকে দেখতে পায়। আসলে সেই বাচ্চাটি আর কেউ ছিল না, বাচ্চাটি ছিল তার প্রতিবেশীর ছেলে, যাকে গল্পের শুরুতে দেখানো হয়েছিল। সেই বাচ্চাটি তাদেরকে আরেকটি টানেলের কাছে নিয়ে যায়। সেখানে তাদের শহরের আরো কিছু লোকজন ছিল। হয়তো তাদের শহরে তারা এই কয়েকজনই বেঁচে ছিল, হয়তোবা এরাও একই ভাইরাসে আক্রান্ত। তো ভিউয়ার্স, মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায়। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের কাছে আবারও চলে আসবো এরকম মুভির বাংলা এক্সপ্লেইন নিয়ে। ধন্যবাদ সবাইকে।